বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব তোমাদের বাজেট। আজকে তোমাদের কিন্তু কেন্দ্রীয় বাজেট প্রকাশ হয়ে গেল, যেটা তোমাদের অর্থবর্ষ হচ্ছে 2024 থেকে 2025। তো কী কী ছিল বাজেটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে যেগুলো আমাদের বাজেট থেকে সম্পর্কিত, সেগুলো একবার দেখে নেব। তো ভিডিও শুরু করার প্রথমে তোমাদের সকলকে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাবে, যেগুলো আর কোথাও তোমরা পাবে না। পুরো একদম সিস্টেমেটিক একদম ওয়েতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এছাড়া তোমাদের স্ট্র্যাটেজিকে সমস্ত ভরপুর মাত্রায় এখানে সমাধান পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এছাড়া আমাদের সেকেন্ড একটা ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে AIR একাডেমি, সেখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আমাদের ডিসকাস করা হয়। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ডেসক্রিপশানে কিন্তু আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, দেখতে থাকো, দেখো কেমন লাগে। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক উইথ তোমাদের স্ট্র্যাটেজিকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। মাত্র আর 1 থেকে 2 দিন ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু তোমাদের ওয়েট করে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু তোমাদের 135টা প্লাস তোমাদের পেজ থাকবে। সেখানে জানুয়ারি থেকে তোমাদের আপাতত তোমাদের জুন মাস পর্যন্ত দিচ্ছি, এবং জুলাই এবং আগস্ট, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলো তোমরা কিন্তু একেবারে তোমরা যারা যারা এই তোমাদের ইবুকটা কিনবে তাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই বাদবাকি যে তোমরা 6 মাস দেখতে পাচ্ছ, তো 6 মাস এখন দিচ্ছি, বাদবাকি 6 মাস কিন্তু তোমরা পরবর্তীকালে আমাদের PDF ফ্রিতে পেয়ে যাবে। কি বললাম? যারা এই ক্লাসটা কিনবে তারা কিন্তু পরবর্তী 6 মাসটা কিন্তু ফ্রিতে প্রোভাইড করে দেবো আমরা, ওকে? আশা করি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের আসবে না, এটা 100% গ্যারান্টি দিতে পারি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এখানে কিন্তু স্ট্র্যাটেজিকেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টগুলো কভার করা হয়েছে। যেমন তোমাদের বলে রাখি, নোবেল প্রাইজ, ভারতরত্ন প্রাইজ, ঠিক আছে? যত ধরনের খেলরত্ন অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে? এছাড়া স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে তোমাদের যে সমস্ত ড্যান্স ফর্মগুলো আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সমস্ত তোমাদের খেলাগুলো রয়েছে, অলিম্পিক যেমন, কমনওয়েলথ গেম, এশিয়ান গেম, এই ধরনের খেলাগুলো। এছাড়া যে সমস্ত তোমাদের অ্যাওয়ার্ডগুলো রয়েছে, তারপর তোমাদের যেমন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে? এই ধরনের যে সমস্ত চলচ্চিত্র অ্যাওয়ার্ড, বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত তোমাদের অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ভারতরত্ন, তারপর তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে, তোমাদের ন্যাশনাল পার্ক কোন রাজ্যে কোনগুলো রয়েছে, ঠিক এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজিকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, নতুন যে ক্যাবিনেট মন্ত্রিসভা তৈরি হলো, এছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণগুলো তো কভার করা হবেই। সেগুলো কিন্তু আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে, মাত্র 1-2 দিনের মধ্যে তোমাদের সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, এবং তোমরা কিন্তু সেই আমরা খুব কম প্রাইসের মধ্যে সেটা রাখবো, টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু সম্পূর্ণ 1 বছরই পাচ্ছ সেই হিসাবে, ঠিক আছে? তো চলো সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করে নেবো। আজকের যেটা আমার কোশ্চেন থাকছে বাজেট, আজকের বাজেট কিন্তু তোমাদের নির্মলা সীতারামন, আমাদের বর্তমান অর্থমন্ত্রী পদে রয়েছেন তিনি কিন্তু আমাদের বাজেট কিন্তু তোমাদের কিন্তু পেশ করে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় সভায়। তো আমরা দেখে নেব বাজেট সম্পর্কিত যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে আমরা দেখব শুধু, যেগুলো তোমাদের আপকামিং SSC এবং রেল, এছাড়া আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, বাজেট শব্দের অর্থ কী? বাজেট শব্দের অর্থ কী? চামড়ার ব্যাগ, টাকার ব্যাগ, মাটির জগ, নাকি সবুজ সুটকেস? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু লেদার ব্যাগ, অর্থাৎ চামড়ার যে ব্যাগ, সেটা কিন্তু হচ্ছে বাজেট শব্দের অর্থ, ঠিক আছে? পরে কোশ্চেন, ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল? ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল 1860, 1990, 1880, নাকি 1890? তো ভারতের যখন প্রথম বাজেট পেশ করা হচ্ছে তখন কিন্তু তোমাদের 18ই ফেব্রুয়ারি 1860 সালে কিন্তু তোমাদের ভারতের প্রথম বাজেট কিন্তু পেশ করা হচ্ছে। পরে কোশ্চেন, 1860 সালে 18ই ফেব্রুয়ারি কে ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জেমস উইলসন, নাকি মোরারজি দেশাই? তো রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, জেমস উইলসন, যে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলেন, তিনি কিন্তু প্রথম ভারতের বাজেট পেশ করছেন 1860-এর 18ই ফেব্রুয়ারি, ওকে? পরে কোশ্চেন, ভারতের প্রথম কর্পোরেট কর, অর্থাৎ কর্পোরেট কর প্রথম কার দ্বারা 1987 সালে এই বাজেটে চালু করা হয়েছিল? কর্পোরেট করের কথা বলা হয়েছে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, জেমস উইলসন অফ ইস্ট ইন্ডিয়া, রাজীব গান্ধী, আর মোরারজি দেশাই। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা এখানে বলেছে কিন্তু কর্পোরেট করের কথা বলেছে, কর্পোরেট। তো রাজীব গান্ধী হবে আমাদের রাইট অ্যান্সার। কর্পোরেট ট্যাক্স, যেটা রাজীব গান্ধী প্রথম, তিনি কিন্তু এটা আমাদের বাজেটে এটা ইনক্লুড করেছিলেন 1987 খ্রিস্টাব্দে, ওকে? চলো পরবর্তী কোশ্চেন, ভারতের ভাইসরয়ের আমলে কোন ভাইসরয়ের আমলে ভারতের বাজেট ব্যবস্থা চালু হয়েছিল?
লর্ড কর্নওয়ালিসের আমলে, লর্ড ক্যানিংয়ের আমলে, লর্ড আরউইন নাকি লর্ড রিপন? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু ভারতের প্রথম যে বাজেট ব্যবস্থা কিন্তু সেই ভাইসরয় লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু এটা চালু হয়েছিল। কোশ্চেনের কানেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এখনই করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। চলো পরবর্তী কোশ্চেন, সংবিধানে বাজেট শব্দের যে জায়গায় কোন শব্দ ব্যবহার করা হয়েছে? কি বলেছে? সংবিধানে বাজেট শব্দের জায়গায় কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? তো তোমরা অপশান দেখতে পাচ্ছ, বার্ষিক আর্থিক বিবৃতি, বছরের আর্থিক বিবরণ, উপরের দুটোই না কোনোটাই নয়। তোমাদের বলে রাখি যে ভারতের সংবিধানে কিন্তু বাজেট শব্দটা এই ধরনের কোনো কিন্তু শব্দ কিন্তু নেই, ঠিক আছে? তো তাহলে বাজেট শব্দটা নেই, তাহলে আমরা বাজেট শব্দটা পাচ্ছি কোথা থেকে? সেটা আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সংবিধানে যেটা আছে যে আর্থিক বিবরণ এবং আর্থিক বিবৃতি, অর্থাৎ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বার্ষিক আর্থিক বিবৃতি এবং বছরের আর্থিক বিবরণ, যে এই দুটো তোমাদের কিন্তু আমাদের ভারতের সংবিধানে আছে। এবং এই যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি, এটা কিন্তু সংবিধানে 112 নম্বরে রয়েছে। আর তোমাদের 112 থেকে 117 মধ্যে কিন্তু এই আর্থিক অর্থনৈতিক বিষয়গুলো কিন্তু যুক্ত আছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হবে এই অনুযায়ী। ওকে, চলো পরের কোশ্চেন, কোন বছর বাজেটকে ভারতে কালো বাজেট বলা হয়েছে? কোন বছরের বাজেটকে ভারতের কালো বাজেট বলা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক বাজেট বলা হয়েছে? সেটা কত সাল? টাইম পিরিয়ডটা কত? 1978 থেকে 79, 60 থেকে 61, 73 থেকে 74, না 2000 থেকে 2001? তো রাইট অ্যান্সার হতে চলেছে তোমাদের অপশন নাম্বার সি, 1973 থেকে 1974 সালের যে বাজেট সেটাকে কিন্তু ভারতের ব্ল্যাক বাজেট অর্থাৎ কালো বাজেট বলা হয়েছে। চলো পরের কোশ্চেন, অন্তর্বর্তীকালীন বাজেট শব্দটি প্রথম আর সন্মুখম চেট্টি তার বক্তৃতায় কোন বছরে এটা ব্যবহার করা হয়েছিল? তো কোন বছরে ব্যবহার করা হয়েছিল এটা? 1948 থেকে 49, 1960 থেকে 61, 1973 থেকে 74, না 2000 থেকে 2001? তো রাইট অ্যান্সার হবে 1973 থেকে 74 সালে কিন্তু এটা প্রথম অন্তর্বর্তীকালীন বাজেট শব্দটি প্রথম আর সন্মুখম চেট্টির দ্বারা বক্তৃতার এটা কিন্তু 1973-74 এটা ব্যবহার করা হয়েছিল। আর তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের যে এর আগে কিন্তু আমাদের ভোটের ঠিক আগে তোমরা মাথায় থাকবে যেহেতু যে আমাদের যে লোকসভা ভোটের ঠিক আগেই কিন্তু একটা বাজেট পেশ করা হয়েছিল, সেটাই কিন্তু ছিল আমাদের অন্তর্বর্তীকালীন বাজেট, ঠিক আছে? তো এটাই হলো অন্তর্বর্তীকালীন বাজেট, যেটা আমাদের লোকসভার আগে এটা পেশ করা হয়েছিল। আর এটা যেটা পেশ হলো আজকে সেটা হচ্ছে তোমাদের 2024-25 পূর্ণাঙ্গ বাজেট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আছে আমাদের, কে বাজেটকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতি হিসাবে সংজ্ঞায়িত করেছেন? কে করেছিলেন? রোমস্ট্রম, লেরয় বেলিট, রবার্ট ওয়ালপোল, ডি উইলগবি? তো রাইট অ্যান্সার যেটা হতে চলেছে অপশান নাম্বার বি, লেরয় বেলিউ। ইনি কিন্তু এই বাজেটটিকে কি বলেছেন? একটি আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতির অনুপাতের সমান, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যে আনুপাতিক প্রাপ্তি এবং ব্যয়ের যে বিবৃতি, এই হিসাবে তিনি কিন্তু সংজ্ঞায়িত করেছেন বাজেটকে। তো চলো পরের কোশ্চেন, সংসদে কেন্দ্রীয় বাজেট প্রণয়ন ও উপস্থাপনের জন্য নিচে কোনটি দায়ী? রাজস্ব বিভাগ, অর্থনৈতিক বিষয় বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ, নাকি ব্যয় বিভাগ? তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের অপশান নাম্বার বি, অর্থনৈতিক বিষয়ক বিভাগ বা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন, একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত তাকে কি বলা হয়? রাজস্ব বাজেট, শূন্য বাজেট, দীর্ঘমেয়াদী বাজেট, নাকি মূলধন বাজেট? তো এটাকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু রেভিনিউ বাজেট অর্থাৎ রাজস্ব বাজেট বলা হয় এটাকে কিন্তু, ঠিক আছে? তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন, বার্ষিক আর্থিক বিবরণীর যে বিধান অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তোমাদের একটু আগে বললাম যেটা 112 নম্বর অনুচ্ছেদে রয়েছে। আচ্ছা এখানে তো জানতেই চেয়েছে সেটা কত, ঠিক আছে? তোমাদের অ্যান্সারটা আমি বলেই ফেললাম। তো রাইট অ্যান্সার তোমাদের কি হবে? তোমাদের কিন্তু 112 নম্বর, তো তোমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হবে। তো এটা কিন্তু তোমাদের কি, এটা হলো বাজেট সম্পর্কে আমরা কি বললাম, বাজেট সম্পর্কে কিন্তু তোমাদের সংবিধানে কোথাও উল্লেখ নেই, কিন্তু সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের বছরের যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটা, হিসাবপত্র, সেইটাই কিন্তু বলা আছে 112 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন, কোন সালে স্যার উইলিয়াম অ্যাঙ্কওয়ার্থের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কমিটির সুপারিশের ভিত্তিতে রেলের অর্থকে সাধারণ সরকারি অর্থ থেকে আলাদা করা হয়েছে?
অর্থাৎ আমরা যদি এটাকে সিম্পল ভাষায় বলি যে রেলের যে বাজেট সেটাকে কিন্তু আলাদা করা হয়েছে এই সাধারণ যে সরকারি অর্থ থেকে। সেটা কত সালে? 1967, 1924, 1920 নাকি 1913? তো রাইট অ্যান্সার 1924 সালে কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, রেল বাজেটকে পৃথকভাবে করা হয়েছে এটা। তো এটা কিন্তু কত সালে না স্যার উইলিয়াম ওয়াকওয়ার্থের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সুপারিশে এটা কিন্তু আলাদা করা হয়েছিল 1924 সালে। ওকে, চলো পরের কোশ্চেনে কী আছে। তো পরের কোশ্চেন আছে আমাদের কি, ভারতের কেন্দ্রীয় বাজেট এবং রেলওয়ে বাজেট কত সালে একীভূত হয়েছিল, অর্থাৎ একত্রিত হয়েছিল যেটা বলতে চাইছে। তো এটা কত সালে হয়েছিল? 2016, 2020, 2010 না 2005? তো রাইট অ্যান্সার কিন্তু 2016 সালে কিন্তু এটা হয়েছিল। তো আমরা কি দেখলাম জিনিসটা, আমরা ঠিক আগের কোশ্চেনটাতে দেখলাম যে এই উইলিয়াম ওয়াকওয়ার্থের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রেলওয়ে কমিটি সেটা সুপারিশে রেল মন্ত্রককে অর্থাৎ রেলের যে অর্থকে সেটা আলাদা করা হচ্ছে যে আমাদের সাধারণ যে সরকারি অর্থ থেকে, এটা 1924-এ। কিন্তু আমরা পুনরায় আবার এটাও দেখছি যে পুনরায় আবার এই দুটো বাজেটকে একসাথে করা হচ্ছে, একত্রিত করা হচ্ছে 2016 সালে, তাই তো। তো এই দুটো ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কী আছে, কোন বছর পর্যন্ত বাজেট মাত্র বিকেল 5টায় পেশ করা হতো, মানে কোন বছর পর্যন্ত এই যে আমাদের বাজেটকে বিকেল 5টায় পেশ করা হতো, সেটা কত বছর পর্যন্ত? 2000 পর্যন্ত, 2020, 2010 না 2005? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের 2000 সাল পর্যন্ত কিন্তু এরকম করা হতো যে বাজেটগুলোকে তোমাদের বিকেল 5টায় পেশ করা হতো, কিন্তু তারপর থেকে কিন্তু সেটা আর করা হয় না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, বিকেল 5টায় পেশ করার যে প্রথা সেটা স্যার বেসিল ব্ল্যাকেট কত সালে সেটা শুরু করেছিলেন? তো কে শুরু করেছিলেন? আমরা এখান থেকে নামটা পাচ্ছি, স্যার বেসিল ব্ল্যাকেট, তিনি কিন্তু এটা শুরু করেছিলেন। ঠিক আছে, তো এটা কত সালে শুরু হয়েছিল? 2000, 2020, 1924 না 2005? তো 1924 সালে কিন্তু এটা শুরু করেছিলেন বেসিল ব্ল্যাকেট। ওকে, 5টায় যে বাজেট বেশ করার যে ব্যবস্থা বা প্রথা। চলো পরের কোশ্চেন, বাজেট প্রণয়ন করে কোন মন্ত্রণালয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। বাজেট যেটা প্রণয়ন করে বা অ্যানুয়াল স্টেটমেন্ট যেটা প্রণয়ন করছে, এটা কোন মন্ত্রণালয় অর্থাৎ কোন তোমাদের মিনিস্ট্রি তোমাদের যে কোন মিনিস্ট্রি এটা কিন্তু তোমাদের পেশ করছে এই বাজেট? তো শিক্ষা মন্ত্রণালয় এটা অবশ্যই কখনোই না, ক্রীড়া মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় না অর্থ মন্ত্রণালয়? তো বাজেট পেশ করে কে? শিক্ষা? নো, শিক্ষা দপ্তর তো করেই না। ক্রীড়া, সে তো খেলাধুলা সম্পর্কিত নয়। প্রতিরক্ষা অর্থাৎ সে তো ডিফেন্স রিলেটেড। তো অর্থ মন্ত্রণালয়, ইনি কিন্তু এই যে মন্ত্রণালয় রয়েছে, এই যে তোমাদের মিনিস্ট্রি রয়েছে, সেটা কিন্তু প্রতি বছর তোমাদের বাজেট প্রণয়ন করে, ঠিক আছে, পেশ করে। তো পরবর্তী কোশ্চেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে, অবশ্যই লাইক করে দেবে, যদি ভালো লাগে তবে লাইক করবে, না হলে তোমরা ডিসলাইক করতে পারো, কোনো অপশান নেই। তো শেয়ার করবে যদি ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, তার সাথে সাথে শেয়ারটাও করে দিও। তো চলো পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন কে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ষানমুখম চেট্টি? তো এটা কিন্তু তোমাদের রেলওয়েতে আসা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার যেটা হতে চলে যাচ্ছে তোমাদের আর.কে ষানমুখম চেট্টি, ইনি কিন্তু আমাদের ভারতে প্রথম তিনি কিন্তু বাজেট পেশ করেছিলেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কী আছে, কতবার সংসদে পেপারলেস বাজেট পেশ করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, তোমরা সকলে জানো এই যে পেপারলেস বাজেট এটা কিন্তু মনে হচ্ছে আমার শুরু হয়েছিল ওই তোমাদের যে করোনা কাল থেকে, সেই সময়কার মানে ঘটনা এটা পেপারলেস বাজেট। ঠিক আছে, তো এখনও পর্যন্ত জানতে চেয়েছে কতবার হয়েছে সেটা, এখনও পর্যন্ত কিন্তু সেটা 4বার হয়েছে। ঠিক আছে, কতবার? 4বার কিন্তু সেটা এখনও হয়েছে পেপারলেস বাজেট। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, নিচের কোন বাজেটটি ভারতের প্রথম কাগজবিহীন অর্থাৎ পেপারলেস বাজেট উপস্থাপনা? তোমাদের সালটা জানতে চাইছে, তোমাদের বললাম না 2019 সালে যে আমাদের করোনা কালটা শুরু হচ্ছে 2019-এর পর থেকে, মানে শেষের দিক থেকে। তো তোমাদের যে বাজেটটা যখন পেশ করা হচ্ছে প্রথম কাগজবিহীন অর্থাৎ পেপারলেস বাজেট, সেটা কিন্তু তোমাদের 21-22, 2003 নাকি তোমাদের 4-5 না 6-7? তোমাদের আগেই বলে দিলাম 6-7 হবে না, 4-5ও হবে না, 2-3ও হবে না। তার কারণ কি? কারণ এগুলো তোমাদের আগেই তোমাদের কাগজবিহীন তো নয়ই, কারণ করোনার পর থেকে কিন্তু এটা হয়েছে, আগেই বলে দিয়েছি। তো বাজেট 2019-21-22 যে বাজেটটা, সেটা কিন্তু তোমাদের পেশ করা হয়েছিল একেবারে পেপারলেস। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, তোমার কোনো কোশ্চেন নেই। তো এই ছিল আজকের আমাদের শেষ কোশ্চেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে। যদি আরও কোশ্চেন পেতে যাও, আরও কোশ্চেন যদি চাই তোমাদের এই বাজেট রিলেটেড বা তোমাদের কোনো কোয়ারি থাকে,
যদি আরও কিছু জানতে চাও, ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যত পারবে, কারণ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কারেন্টের টপিক, যেটা বহু আলোচিত বিষয়। তোমরা এর আগেও জানো যে যখনই বাজেট পেশ হয় ঠিক তারপরে যখন কোনো এক্সাম যখন হয়ে থাকে তখন কিন্তু সেই বাজেট থেকে কোশ্চেন কিন্তু তোমাদের থাকেই থাকে, 100% থাকবে। তো আশা করি তোমাদের আপকামিং যে সিজিএল তোমাদের এক্সামটা হতে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে এক্সামটা হতে যাচ্ছে, সেপ্টেম্বরের দিকে সম্ভবত হবে। তো যে এক্সামটা হতে যাচ্ছে তোমাদের, সেখানে কিন্তু আশা করি তোমাদের বাজেট থেকে কোশ্চেন থাকবেই প্রতিটা শিফটে। এমটিএসও তোমাদের আশা করি অক্টোবরের দিকে হতে যাচ্ছে এমটিএস। আর তোমাদের জিডিও কিন্তু হতে যাচ্ছে তোমাদের সামনের ডিসেম্বর জানুয়ারির দিকে হতে যাচ্ছে, অনেকটা দেরি আছে যদিও ওটা। তো এই ধরনের কোশ্চেনের যে কালেকশান সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আশা করি তোমরা এই ধরনের ক্লাসগুলো আগের ক্লাসগুলো করে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের বিশেষ করে যারা রেলের অ্যাসপায়ান্টে রয়েছে তাদের জন্য বলছি, কিন্তু তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের টিসিএস কিন্তু এক্সাম নেবে, যেটা রেলে তোমাদের যেটা এসএসসির যে এক্সাম নিচ্ছে টিসিএস, সেই টিসিএসে কিন্তু তোমাদের রেলেরও কিন্তু এক্সাম নিতে যাচ্ছে, ঠিক আছে। টিসিএস কিন্তু ভেন্ডার তোমাদের সিলেক্টেড রেলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসির জন্য, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই দুটো যে তোমাদের বোর্ড রয়েছে এসএসসি এবং রেল, তাদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলছি তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো একদম ছেড়ে যাবে না, ঠিক আছে। আর আমাদের যে ইবুকটা রয়েছে সেখানে কিন্তু এই সব কিছু ইনক্লুড করা থাকছে, আর যা কিছু ইনক্লুড করা থাকবে না সেগুলো আমরা পরে তোমাদের আপডেট করে দেবো। ওকে, আপডেট করে দেবো সম্পূর্ণ ফ্রিতে, তার জন্য তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, সেটাও বলে দেবো তোমাদের সামনের আর 1-2 দিনের মধ্যে বলে দেবো, ঠিক আছে, সব কিছু। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের ইবুকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজের জন্য, এবং তোমাদের যে রেলের এএলপি টেকনিশিয়ান, তোমাদের আরপিএফ কনস্টেবল এসআই এবং তোমাদের এনটিপিসি গ্রুপ ডি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের রেলওয়ে স্টুডেন্টদের জন্য। আর তোমরা যদি এসএসসির বা রেলের আগের বছরের কোশ্চেন যদি পেতে যাও, তোমরা এক কাজ করতে পারো, তোমরা যারা রেলের এক্সপায়ারেন্ট রয়েছো না, তাদের জন্য বলছি তোমরা এক কাজ করতে পারো, তোমরা যদি চাও আমরাই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। জিনিসটা হচ্ছে তোমাদের যে রেলের যে এক্সামটা হচ্ছে আগে কিন্তু তোমাদের সেই 5 বছর আগে হয়েছিল, তো প্যাটার্ন অনেকটা হেরফের হবে, কিছু হলেও প্যাটার্ন চেঞ্জ হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের যে এসএসসি বর্তমান যে প্যাটার্নটা চলছে সেই ভিত্তিতে তোমাদের এক্সামের কোশ্চেনগুলো কিন্তু সেট করা যেতে পারে। তার মধ্যে থেকে তোমাদের জানি সায়েন্সের পোর্শনটা একটু বেশি থাকে, ঠিক আছে, রেলে। আর এছাড়া তোমাদের কারেন্টের পোর্শনটা অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয় রেলে। তো এই জন্যই তোমাদের বলছি আমাদের যে ইবুকটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের টিসিএস প্যাটার্নকে মাথায় রেখে আমাদের কোশ্চেনগুলো সেট করা আছে, ঠিক আছে। তো অবশ্যই সেখান থেকে তোমাদের কারেন্টের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর তোমাদের যে জিকের কোশ্চেনটা সেটা যদি সমাধান পেতে চাও, তাহলে তোমরা যদি চাও তো আমরা সিএইচএসএলের যে অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তো সেটার বাংলা সমাধান যদি আমরা নিয়ে আসি সেটা কেমন হবে, ঠিক আছে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। ওকে, তো চলো পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন টপিক নিয়ে আবার আমরা চলে আসবো এই চ্যানেলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ধন্যবাদ।